হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে উদস্তুতি বিদ্যার 5 নম্বর পার্টেতে হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক ব্রেক এবং হাইড্রোলিক লিফট এগুলো কি এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করব। এর আগের ভিডিও তোমাদের ঘাত বৃদ্ধি নীতিতে বা পাস্কেলের সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তুমি সেটা বুঝতে পেরেছো। যদি আগের ভিডিও না দেখে থাকো অবশ্যই দেখবে, কারণ সেই কনসেপ্টের উপরেই এই প্রয়োগগুলো বেশ করে যেটা আমরা আলোচনা করবো আজকে, হাইড্রোলিক প্রেস, হাইড্রোলিক লিফট, তার ঘাত বৃদ্ধি নীতি বা পাস্কেলের যে সূত্র ছিল তার উপরে এর অ্যাপ্লিকেশন। ওকে, যদি আগের ভিডিও না দেখে তো অবশ্যই দেখবে, লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো প্রথম যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি হাইড্রোলিক প্রেস। ওকে, হাইড্রোলিক প্রেসটা কীভাবে কার্য করে, তার ছবি কি, পুরো সমস্ত বিষয়ে আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, কারণ সায়েন্স বিটার চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। ওকে, তাহলে আমরা প্রথম লেখো হাইড্রোলিক প্রেস। তো এটা দেখতে কেমন, মেন আমরা যন্ত্রটাকে দেখব, দেখলেই খুব সহজে যন্ত্রটা বা ছবিটা যদি বুঝতে পেরে যায় তাহলে ক্যালকুলেশনটা খুবই সহজ হয়ে যাবে। ধরলাম এখানে একটা আছে, মানে একটা জার আছে। ওকে, এরম টাইপের। ওকে, তো এরকম একটা জার আছে। ধরলাম এখানে একটা পিস্টন আছে, পিস্টন আছে, সেই পিস্টনের সঙ্গে এখানে একটা কানেক্টর আছে। এখানে ঠিক এখানে একটা এরকম কানেক্টর আছে, যেভাবে হ্যান্ড পাম্প হয় যেভাবে, সেরকমভাবে হ্যান্ড পাম্পের মতো এখানে একটা কানেক্টর আছে। ধরলাম এখানটায় হাতল আছে। ওকে, এরকম আমরা এইভাবে ধরতে পারি, এখানটা একটা হাতল আছে। ওকে, তাহলে এটাকে একটু বাড়িয়ে দিই, তাহলে এখানটা যে কানেকশান আর এখানটা যে কানেকশান। তাহলে এইভাবে পাম্প করলে এই পিস্টনটা, এই যে উপরে যে পিস্টনটা আছে খুব সহজেই চলে আসে। যেমন হ্যান্ড পাম্প হয় না, হ্যান্ড পাম্পে যে পাম্প করা হয়, তাহলে এখানে দু জায়গায় জোড়া লাগানো আছে, এখানটা এর সাপেক্ষে, তাহলে এই দুটো সাপেক্ষে আমরা এখানে বল প্রয়োগ, যদি এখানে বল প্রয়োগ করে এভাবে, তাহলে এটা নিচের দিকে নামবে, আর যদি এটা তুলি তাহলে এটা উপর দিকে উঠবে। ওকে, তাহলে এটা হচ্ছে হ্যান্ড পাম্পের মতো কাজ হয়েছে। তো এখানে জল আছে। ওকে, আর এখানটায় একটা কাঠের একটা ভাল্ব বলা যেতে পারে, যে ভাল্ব আছে। ওকে, পুরো রিজিড একটা ভাল্ব আছে। তার মানে জলটা যখনই নিচের দিকে এখানে প্রেস করা হবে, জল এই কাঠের এই ভাল্বটা এই মুখটায় আটকে যাবে, আটকে গেলে আর জলটা নিচের দিকে পড়বে না। ওকে, আর যখনই ধরো এখানটায় একটা আলাদা করে এটা পাইপ মতো করা আছে, এরকম এখানটা একটা জার মতো করা আছে, তাতে জল আছে। ওকে, এতেও আমার জল আছে। ওকে, এই অবস্থায় আছে। তাহলে এটা একটা অংশ, এখনও পুরো ছবি কমপ্লিট হয়নি। তাহলে এটা দেখে কী করলাম, একটা হ্যান্ড পাম্পের মতো তৈরি করলাম। তাহলে এটা যদি চাপ দিই এখান থেকে এই মুখটা আটকে যাবে, এখানে এটা জলটা বেরোতে পারবে না। আর এইটা যদি উপরে তুলে দিই, এই পিস্টনটা যদি উপরে তুলে দিই, তাহলে এই কাঠেরটাও উপরটা উঠে যাবে আর জলটা ভিতরে ঢুকে যাবে। জাস্ট যেই আমার কলে যেমন বকেট হয় না, যে চাপ দিলে জল বেরোয়, আবার তুললে আবার জলটা উপর দিয়ে উঠে, ঠিক এইটা একটা বকেটের মতো কাজ করে বা একটা ভালভের মতো। যখন এটা এই হ্যান্ডটা এটা উপর দিকে তুলবো, অর্থাৎ এই পিস্টনটা যখন উপর দিকে উঠবে, তখন জলের চাপেতে এইটা, এই যে ভালভটা আছে বা যেই বলা যায় যে বকেট টাইপের যেটা আছে, সেটা উপর দিকে উঠে যাবে। তার ফলে ভিতর থেকে জলটা সব উপর দিকে উঠবে, আর যখন চাপ দেওয়া হবে তখন এই ভালভটা এখানটায় আটকে যাবে। ওকে, তো দেখেন এই ছবিটা এখনও কমপ্লিট হয় না, অর্ধেক হয়েছে, এখনও বাকি আছে। ধরলাম এখানটায় যদি আমরা চাপ দিই, তাহলে জলটা আমার কোন দিক দিয়ে বেরোবে, তাহলে জল বের করার জন্য আমি এখানটা একটা সুড়ঙ্গ বা একটা পাইপ টাইপের করতাম। তাহলে যদি আমি চাপ দিই, এখানে যদি চাপ দিই, চাপ দিলে এটা তো মুখে আটকে যাবে, তাহলে জলটা কোন দিক দিয়ে বেরিয়ে যাবে, এই দিক দিয়ে জলটা বেরিয়ে যাবে। তখন জলটা তখন এই দিক দিয়ে বেরিয়ে যাবে। তাহলে এই দিক দিয়ে বেরিয়ে কোন দিকে যাবে দেখুন, তাহলে এখানে আর একটা চেম্বার আছে, এখানটায় আর একটা চেম্বার আছে। আমি এটা কালো পেন দিয়ে দেখাচ্ছি, সুবিধা হবে তোমাদের জন্য বুঝতে। তাহলে এখানটায় আর একটা চেম্বার আছে, এরকমটা একটা চেম্বার আছে। ওকে, তাহলে এখানে এরও একটা এইভাবে ছিদ্র আছে।
তো এখান থেকে আমি একটু এঁকে দিচ্ছি তোমাদের। ওকে, তাহলে এইভাবে এটার সঙ্গে যুক্ত হয়েছে। এখানটাও একটা এই একই মতো এখানে একটা ভালভ আছে। ওকে, তাহলে এই ভালভটা কখন খুলবে? যখন এখান থেকে জল চাপ দেবে, তাহলে এখান থেকে জলে যখন চাপ কাজ করবে তখন এই ভালভটা উপর দিকে খুলে যাবে। তাহলে এখানে আমার কি আছে? জল আছে। ওকে, এখানে আমার জল আছে। পুরো সিস্টেমের ছবিটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি কীভাবে কাজ করবে, সব ছবি তোমাদের ডিটেলসে বোঝাবো। এখানে আর একটা এইভাবে ছিদ্র করা হয়, এখান থেকে আর একটা পাইপ আছে। ওকে, তাহলে এই পাইপটা এইভাবে যাবে, এইভাবে গিয়ে এখানে পড়বে। তাহলে এইভাবে যাচ্ছে, তাহলে এখানটায়। ওকে, এই আর এখানে আর একটা মজার ব্যাপার আছে, এখানে একটা কর্কের ছিপি আছে। ওকে, এখানে একটা কর্কের ছিপি আছে, অর্থাৎ মানে বলা যেতে পারে যে একটা নব টাইপ আছে, এটা খুলে দিতে পারি, এটা বন্ধ করতে। প্রথম অবস্থা বন্ধ রাখলাম। ওকে, তাহলে এখানটায় দেখে নাও জলটা তাহলে এতক্ষণই হয়ে গেছে। উপরটায় পিস্টন আছে, এর উপরিতলে ঠিক এতটুকু এইখানটা একটা পিস্টন আছে। তো এখানে আর একটা পাঠাতন আছে বলা যেতে পারে, এরকমভাবে আয়তকার একটা পাঠাতন আছে। ওকে, এইভাবে। তো তাকে আটকানোর জন্য, ফিক্সড করার জন্য একটা এর সঙ্গে লাগানো আছে এভাবে। তো এইটা আমার ফিক্সড। ওকে, এটা মুভ করবে না। আর এখানে পিস্টনটা এতটুকু নয়, এটা সলিড মতো এতটুকু আছে, এরকম একটা সলিড পিস্টন আছে, অর্থাৎ এটা হচ্ছে আমার কি সলিড। আর এখানটায় টোটাল গ্যাপিং আছে, তাহলে এটা হচ্ছে পাঠাতন আছে আমার একটা পাঠাতন, তার মাঝখানে। তাহলে এইখানটায় আমি খুব সহজে কিছু রাখতে হয়। তাহলে এখানে আমার জল আছে, এই জায়গাটায় আমার জল আছে। তাহলে এইগুলো সব আমার জল আছে। তাহলে জলের যে ঘাত বৃদ্ধির যে নীতি আছে, সেই ঘাত বৃদ্ধির নীতি আমরা এখানটায় প্রয়োগ করব। তাহলে প্রথম অবস্থা দেখা, তাহলে এইটা হচ্ছে টোটালটা সিস্টেম। এর দ্বারা আমরা যে কোনো জিনিসকে, উলের হোক বা কোনো জিনিসকে চ্যাপটা করে তার পাতলা করতে, তারপর বল প্রযুক্ত করতে পারি। কীভাবে করবো দেখে নাও। প্রথম কি দেখে নাও, আমার এখানে পর্যন্ত জল আছে, তাহলে এখানে এতটুকু আমার জল আছে। ওকে, এসব জল আছে, জল দিয়ে ভর্তি আছে। প্রথম অবস্থায় কি আমি করবো, এটাকে কর্কের ছিপি দিয়ে এইটা রাখবো। কার জন্য দেখে নাও, এটা হচ্ছে এই টোটাল সিস্টেম। এই যন্ত্রটা হচ্ছে কি আমার হাইড্রোলিক প্রেস, এটাকে বলা হয় কি হাইড্রোলিক প্রেস। তো এরকম আমার সিস্টেম করা আছে। এখানে আমার কাঠের ব্লক আছে ভালভের মতো, ওখানে যেমন ভালভ আছে, এখানে সেরকম ভালভের মতো আছে এখানটায়। এবার আমি করতে চাইছি কি, যে এখানটা আমি বল প্রযুক্ত করছি, এখানটায় আমি ডাব্লু বল প্রযুক্ত করলাম। ওকে, নিচের দিকে হাত তুলে আমরা এইভাবে বল প্রযুক্ত করলাম। তাহলে যদি এখানে বল প্রযুক্ত করি, তাহলে এখানটা একটা ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে F1। ওকে, F1 বা এখানে ফোর্সটাকে আমি এভাবে দেখিয়ে দিচ্ছি, এখানে ফোর্স হবে কি F1। ওকে, F1 একটা বল প্রযুক্ত হবে। তার সেই বলটা ধরলাম এখানে এই যে চোঙটা আছে, যে সিলিন্ডার যা আছে তার ক্ষেত্রফল, এর ক্ষেত্রফলটা হচ্ছে আলফা। এখানে যে সিলিন্ডার আছে যেই চওড়ার মতো জায়গায়, তার ক্ষেত্রফল হচ্ছে বিটা। তাহলে বিটা গ্রেটার দেন আলফা। ওকে, আলফা বিটা হচ্ছে দুটো চোঙের ক্ষেত্রফল। এবার দেখে নাও, এখানে যে বল ডাব্লু এখানে কাজ করলাম, তাহলে এখানে আমি দূরত্বগুলো দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে যে বল প্রযুক্ত করি, এখান থেকে এর দূরত্ব হচ্ছে কি ওয়াই। কিন্তু দেখে নাও, আমি এখানে ব্যাপারটা দেখে নাও, ভালো করে এর কনসেপ্টটা ক্লিয়ার করো। আমি এখানে বল প্রযুক্ত করলাম, আমার এই পিস্টনটা নড়ছে, তাহলে পিস্টনটা কোথায় আছে এইখানটায় করে, তাহলে এর উপরে একটা বল প্রযুক্ত হচ্ছে। তাহলে এখানে যে বল প্রযুক্ত করলাম, সেই বল কি এখানে প্রযুক্ত হচ্ছে? সেম হচ্ছে না, তাহলে আলাদা হচ্ছে। তাহলে এখানটা দেখে নাও, এখানটায় যে দূরত্ব, এখান থেকে এর দূরত্ব হলাম এক্স।
তাহলে এখানে যে কার্য করছে এখানেও কার্য সেমই কার্য হচ্ছে, তাহলে কার্য দুটো ইকুয়াল হবে। ওকে, তাহলে ধরলাম এখানটায় আমি এক্স এখান থেকে এই আলম্ব বিন্দু থেকে যেখানটায় আমার লাগানো আছে, ওকে, তাহলে আমি এখানটায় বল প্রযুক্ত করলাম, বল প্রযুক্ত করার পর এই এর সাপেক্ষে আমি এইটাকে এখানে যখন বল প্রযুক্ত করে এর সাপেক্ষে এটা নিচের দিকে নামবে, তাহলে এখানে নামার ফলে এই বিন্দু সাপেক্ষে তাহলে এইটাও নিচের দিকে নামছে, নামার ফলে হচ্ছে এখানে একটা বল প্রযুক্ত হচ্ছে, সেটা F1। আর এখানে যে চাপ, তাহলে এই জলের উপরে এই পিস্টনটাকে নিচে নামানোর ফলে এই জলের উপরে যে চাপ কাজ করবে সেই চাপটা হচ্ছে কি P = F/α। ওকে, এই চাপটা এখানে প্রযুক্ত হবে। এবার দেখো তাহলে কী ঘটবে, যখনই এখানে আমি বল প্রযুক্ত করব, বল প্রযুক্ত করার পর এই জলটা নিচের দিকে চাপ দেবে, এই জলটা কি করবে, নিচের দিকে প্রযুক্ত হবে। কিন্তু জল যখন নিচের দিকে প্রযুক্ত হবে তখন এই কাঠের ব্লকটা এই মুখটায় আটকে যাবে, তাহলে এই কাঠের ব্লকটা এই চোঙের মুখটা যদি আটকে যায় তাহলে কোনো জল এখান থেকে বেরোতে পারবে না, তাহলে কোনো জল এই দিক দিয়ে বেরোতে পারবে না। ভালো করে বুঝে নাও, যখন আমি এখানে বল প্রযুক্ত করছি, বল প্রযুক্ত করার ফলে এই পৃষ্ঠটা নিচের দিকে আসে, এই জলের উপরে একটা চাপ কাজ করবে বা এখানে একটা ঘাত সৃষ্টি হবে জলের উপরে, তা সেই জলের যে চাপ কাজ করছে জলটা তার নিচের দিকে প্রবাহিত হবে। যখন নিচের দিকে প্রবাহিত হবে তখন এই কাঠের ব্লকটাও এই মুখটার কাছে আটকে যাবে, যেহেতু বল চাপ কাজ করছে। তা যখনই এই ব্লকটা এই মুখটায় আটকে যাবে তাহলে কোনো জল নিচের দিকে যেতে পারবে না, তাহলে বিকল্প রাস্তা কোন দিকে যাবে জলটা, তাহলে জলটা তখন এই দিক দিয়ে প্রবাহিত হবে, তাহলে জলটা এই অভিমুখে জলটা প্রবাহিত হবে। তার মানে এই চাপ, যেই চাপ এখানে সৃষ্টি হলো, যেই চাপটা এখানে তৈরি হলো, সেই চাপটা এই জলের মধ্যে দিয়ে বইবে, কারণ আমরা জানি জলের মধ্যে দিয়ে চাপ প্রবাহিত হয়, তাহলে চাপটা এইভাবে জলের মধ্যে প্রবাহিত হবে। প্রবাহিত জলটা এই চাপটা কোথায় প্রযুক্ত হবে, এই জায়গায় এই কাঠের ব্লকটাই চাপ প্রযুক্ত হবে। তাহলে এই চাপটা যেটা এখানে প্রযুক্ত করলাম সেইটা যেহেতু এই দিক দিয়ে জলটা যেতে পারেনি, তার চাপটা এখানে যেতে পারেনি, তাহলে সেই চাপটা এই জলের মধ্য দিয়ে গিয়ে এই ব্লকের উপরে মানে আঘাত করবে বা প্রযুক্ত হবে, ধরা যেতে ক্লিক করবে একটা। ওকে, তারপরে হচ্ছে কি এই ব্লকটা কোন দিকে উঠবে, উপর দিকে উঠবে। তাহলে ব্লকটা উপর দিকে উঠলে তাহলে এখানে যে জলের উপরে যেই পরিমাণ জলটা ওখান থেকে অপসারিত হবে সেই পরিমাণ জলটা এখান থেকে বেরোবে, তাহলে এখানে এসে কোথায় যাবে, যাওয়ার জন্য একটা জায়গা দিতে হবে, তাহলে বিকল্প একটা রাস্তা আছে এই দিক দিয়ে, তাহলে জলটা এখান দিয়ে বেরিয়ে এই দিকে চলে যেতে পারে, কিন্তু এখানটায় আমি কি করেছি, এঁটে রেখেছি। প্রথম অবস্থায় কি এটাকে আমি এঁটে রাখবো, টাইটলি করে রাখবো, এই দিক দিয়ে কোনো জল না যেতে পারে। তাহলে যদি এখান থেকে তাহলে ব্যাপারটা ভালো করে বুঝে নাও, তাহলে এখান থেকে বল প্রযুক্ত হলো বা চাপ প্রযুক্ত হলো, তারপর ব্লকটা উপর দিকে উঠে গেল, উঠে গিয়ে সমস্ত জল এখানে ঢুকতে শুরু করলো, কিন্তু জলটা যাবে কোথায়, তা প্রথম থেকে জল ভর্তি ছিল, তা জলটা যাবার এই দিকটা একটা রাস্তা ছিল, কিন্তু এই দিক দিয়ে জল যেতে পারবে না, তা যাবে কোন দিকে, যেতে পারবে। তাহলে আলটিমেট এই যে পৃষ্ঠন আছে এই মোটা মতো তার উপরে একটা চাপ কাজ করবে, সেই চাপের ফলে এই যে পিস্টনটা আছে সেটা উপর দিকে উঠবে, তাহলে এটা উপর দিকে উঠবে। তাহলে উপর দিকে উঠলে কী হবে, এর মাঝে যদি নরম জাতীয়, এর মাঝে যদি নরম জাতীয়, তাহলে এরকম নরম জাতীয় কোনো যদি মেটাল থাকে, ওকে, কোনো যদি মেটাল বা কোনো এই জাতীয় বস্তু থাকে, তা সেই বস্তুটা কেউ এইটা থেকে নাও উপর দিকে উঠবে, আর এটা তো আমার ফিক্সড আছে, তাহলে এইটা যদি উপর দিকে ওঠে তাহলে এর মাঝখানে যদি কোনো জিনিস রাখি সেটা কী যাবে, চেপটে যাবে। ঠিক এরকম হবে, দেখে নাও, অর্থাৎ আমার একটা জিনিস এখানটায় আছে আর এখানটা একটা জিনিস আছে, যখনই চাপ প্রযুক্ত হচ্ছে এটা ধীরে ধীরে উপর দিয়ে উঠবে, উঠে গিয়ে এরকম চেপে যাবে। ওকে, তাহলে এটা যদি চেপে যায় তাহলে এই দুটোর মাঝখানে যেটা থাকবে সেটাও চ্যাপটা হয়ে যাবে। তাহলে এইভাবে এখানটায় চাপ প্রযুক্ত করে বা এখানে ঘাত সৃষ্টি করে সেই ঘাতটা এখানে প্রযুক্ত করে কোনো বস্তুকে তার উপরে বল প্রযুক্ত করে তাকে নমনীয় বা পাতলা করা হয়। ওকে, তাহলে এই রকম প্রসেসের চাপ বৃদ্ধিকে বলা হয় কি, আমার কি, হাইড্রোলিক প্রেস। তাহলে এই যন্ত্র যে কাজ করে এই যন্ত্র হচ্ছে কি হাইড্রোলিক প্রেস, তাহলে কাজ করে এইভাবে। ওকে, ব্যাপারটা আর একবার তোমার ডিটেলস বলছে, এইটা বুঝতে পারলে পরেরগুলো আরও সহজ লাগবে। একই কনসেপ্টে সব ঘাত বৃদ্ধি যে নীতি আছে সেই কনসেপ্টে আমার কাজ হচ্ছে। তাহলে দেখে নাও, ব্যাপারটা আর একবার তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে দেখে নাও, এবার দেখে নাও এখানে যা বল প্রযুক্ত হবে এখানে যা বল প্রযুক্ত, দুটো কি সেম হবে? কখনো নয়, এর আগের ভিডিওতে বলেছিলাম কখনো হবে না। এখানে যে বল প্রযুক্ত হবে তার থেকে এখানে বেশি বল প্রযুক্ত হবে। তাহলে এখানে যে বল প্রযুক্ত হবে সেই বলটাকে ধরলাম কি, এখানে যে বলটা প্রযুক্ত সেটাকে ধরলাম আমি F2। ওকে, এখানে F2 বল প্রযুক্ত হবে, এখানে F1 বল প্রযুক্ত করেছিলাম। ওকে, তাহলে এই দুটো কেস হয়েছিল। তাহলে ব্যাপারটা আর একবার দেখে নিই। তাহলে আমি কোনো মোটা জিনিসকে পাতলা বা চ্যাপ্টা করতে চাইছি হাইড্রোলিক প্রেস যন্ত্র ব্যবহার করে। তাহলে কি করে করব? তাহলে যেই বস্তুটাকে আমি পাতলা করতে চাইছি তাকে আমি এই জায়গায় স্থাপন করে দেবো, এই জায়গায় রেখে দেবো।
রেখে দেওয়ার পর আমি এখানটায় বল প্রযুক্ত করব। ওকে, তাহলে এখানে যখন আমি বল প্রযুক্ত করলাম তার ফলে এইটা এই যে এর সঙ্গে যে লাগানো যে পিস্টনটা যে সেই পিস্টনটা নিচের দিকে চলে আসবে। তাহলে যখনই পিস্টনটা নিচের দিকে চলে আসবে তাহলে এর মধ্যস্থ যে জলটা হবে সেই জলের উপর একটা চাপ কাজ করবে, তাহলে জলটা অপসারিত হওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথম কি নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু যেহেতু এখানে কাঠের ব্লক দেওয়া আছে তার ফল হচ্ছে কি সেই কাঠের ব্লকটা এখানে মুখে আটকে যাবে, তার জলটা নিচের দিকে যেতে পারবে না। তাহলে যাবে কোন দিকে, যেই দিকে ফাঁকা রাস্তা হবে। তাহলে এই যে পাইপ দেওয়া আছে এই দিক দিয়ে তখন যেই চাপ প্রয়োগ করে সেই পরিমাণ জলটা দ্রুত বেগে এই দিক দিয়ে প্রবাহিত হবে। ওকে, প্রবাহিত হয়ে এইখানটায় বল প্রযুক্ত করবে বা চাপ প্রযুক্ত করবে, তার ফলে এটা খুলে যাবে। এটা খুলে গিয়ে, কারণ এই দিক দিয়ে আমরা বল প্রযুক্ত হলে এটা খুলতে পারি, তাহলে এই দিক দিয়ে খুলে যাবে। খুলে গেলেই সমস্ত জল এখানে ভর্তি হয়ে এই দিক দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিন্তু এই দিকে রাস্তা বন্ধ, কারণ এখানে আমি এটা রেখে দিই, তার জল যেতে পারবে না। তার জল এই দিক দিয়ে যেতে পারবে না, তাহলে যাবে কোন দিক দিয়ে, উপর দিকে। তাহলে এই পিস্টনটা যেটা আছে মোটামুটি এই পিস্টনটার উপর বল প্রযুক্ত হবে, জলের যে চাপ আছে চাপটা প্রযুক্ত করবে। তাহলে চাপটা প্রযুক্ত করলে কী হবে, এটা যেহেতু ফ্লেক্সিবল, দেখো না ঘর্ষণ ফ্রিকশনলেস। ওকে, এইখানে যে পিস্টনটা আছে সেটা ফ্রিকশনলেস, তাহলে ফ্রিকশনলেস হওয়ার জন্য তাহলে এই পিস্টনটা উপর দিকে উঠবে, যেহেতু উপর দিকে বল প্রযুক্ত হয় তাহলে এটা কি উপর দিকে উঠবে। তাহলে এইটা আমার ফিক্স আছে, এইটা ধীরে ধীরে উপর দিকে উঠছে, উঠে পুরো এই বস্তুটাকে এইভাবে চেপে দেবে। তাহলে যে মোটামতো বা এই বস্তু সেটাকে পুরো প্লেন বা চ্যাপটা করে দেবে। তাহলে এইভাবে আমরা এখানে বল প্রযুক্ত করে এই পদ্ধতিতে আমরা কোনো বস্তুকে তাকে নমনীয় বা চ্যাপটা করে দিতে পারি, বা কোনো ধরো উলের বা কোনো এমন জাতীয় মেটাল আছে একটু মোটা মতো বা হতে তাকে আমরা পাতলা করতে চাইছি, তাহলে এইভাবে বল প্রযুক্ত করে সেটাকে দুটোকে জাস্ট করে আমরা ওটাকে পাতলা করে দিতে পারি। তাহলে এইভাবে কী হচ্ছে, যখনই বল প্রযুক্ত হলো তাহলে এটা এইভাবে চেপে গেল, তাহলে বস্তুটা আবার এর মাঝখানে থেকে পুরো পাতলা হয়ে গেল। এবার নেক্সট ব্যাপারটা কি, আমার বস্তুটাকে বের করবো কী করে, তাহলে এটাকে আবার আগের অবস্থায় কী করে নিয়ে যাব, তাই না, এই একটা কোশ্চেন থাকে। তাহলে এইটাকে যেটা যখন চেপে গেল, দেখে নাও এটা যে এইভাবে চেপে গেল, চেপে যাওয়ার পর এটাকে খুলে বস্তুটাতে বের করতে হবে। তাহলে এইটা আবার নিচের দিকে নামবে কী করে, কারণ আমার তো এখানে জল জমে আছে এখানটায়, তাহলে কী হয় এখানে চাপ বা বলটা কমাতে হবে। তাহলে কী করব, দ্বিতীয় কেসের জন্য যদি আমার বস্তুটা বের করার জন্য তাহলে এইটাকে উন্মুক্ত করে দেবো, ওপেন করে দেবো। তাহলে যখনই এটা ওপেন করে দেবো তাহলে যেই পরিমাণ জলটা এখানে চাপ দিয়েছিল সেই পরিমাণ জল যাবার জন্য একটা রাস্তা পেয়ে গেছে, তাই না। তাহলে সেই পরিমাণ জল বা সেই পরিমাণ চাপ যাবার জন্য একটা রাস্তা পেয়ে গেল, তাহলে এই রাস্তাতে সে প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে কোথায় এসে জমা দেবে, এখানে জমা পড়বে। তা যখনই এখান থেকে জলগুলো ধীরে 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 প্রবাহিত হয়ে গিয়ে এখানে জমা পড়বে বা এখানে চলে আসবে, তখনই এটা ধীরে ধীরে আবার নিচের দিকে নেমে পড়বে। তা যখন এটা নেমে পড়ে তাহলে সেটা বস্তুটা সহজে বের করে নিতে পারো। দেখা কত ইজি ব্যাপার হয়ে গেল। এইটাই হচ্ছে মেন যেটা আলোচনা করছি, এইটা যদি ভালো করে বুঝতে পেরে যাও, ক্যালকুলেশন খুব সহজ ব্যাপার, তোমাদের আমি ক্যালকুলেশন সহজেই বুঝিয়ে দেবো। তাহলে প্রথম অবস্থায় চেপে গেছে, তা যখনই এখান থেকে জলগুলোকে খালি করে দেবো, তা জল যখনই এখানে খালি হবে কীভাবে, এটাকে উন্মুক্ত করে দেবো। তাহলে এটাকে উন্মুক্ত করে দিলে জলটা এই দিক দিয়ে প্রবাহিত হবে, এখানে জল পড়ে যাবে, আর যখনই এখানে জল চলে যাবে ধীরে ধীরে এই বস্তু এইটার উপরে এই পিস্টনের উপরে যে চাপ ছিল সেই চাপটা কমে যাবে, ধীরে ধীরে এইভাবে নেমে পড়বে। তার নেমে গেলে সেখানে আমি বস্তুটা সহজেই বের করে রেখে দিতে পারি। তাহলে এইভাবে বারবার আমরা কাজ করতে হবে। এবারে দেখো না, বল প্রযুক্ত করেছি, জলটা এখান থেকে বেরিয়ে গেছে, তাহলে এখানে জল খালি হয়ে গেছে। তার জলটা ভরবো কি, এটাকে আবার বিপরীত দিকে টানবো। প্রথম অবস্থায় কি এটা নিচের দিকে টেনেছিলাম, জলটা বেরিয়ে গেছে, এবার উপর দিকে টানবো। যখনই উপর দিকে টানবো তখনই ঊর্ধ্বমুখী একটা চাপ কাজ করবে, দেখো না, তখনই ঊর্ধ্বমুখী একটা চাপ কাজ করবে, যেমন বকেটের উপর যেমন চাপ কাজ করে, তার ফল এই ভাল্বটা কী হবে, উপর দিকে বল প্রযুক্ত হলে এটা খুলে যাবে, তাহলে এখান থেকে জলটা আবার উপর থেকে উঠে যাবে। যেভাবে আমরা হ্যান্ড পাম্প করি না, প্রথম চাপ দিই, মুখ দিয়ে জল বেরিয়ে পড়ে, আবার যখন টানি নিচে থেকে জলটা উঠে পড়ে, ঠিক একইভাবে যখন এটাকে আবার টানো উপর দিকে তখন এই ভাল্বের উপরে একটা বল প্রযুক্ত হবে, তার ফলে এই ভাল্বটা খুলে যাবে, নিচে থেকে যে জল ছিল সেই জলটা আবার উপরে উঠে যাবে। তখন জলের ক্ষতি হবে না, জল শেষ হবে না, যেই জলটা এখান থেকে যাচ্ছে সেইটা এইভাবে বয়ে গিয়ে আবার এখান দিয়ে আবার এখানে চলে আসছে, সেই জলটাকে আবার টেনে নিচ্ছে। ওকে, তাহলে এইভাবে আমরা এই যন্ত্রের সাহায্যে খুবই সহজভাবে একটা মোটা জিনিসকে পাতলা করে দিতে পারি। তাহলে এই যন্ত্রকে বলা হয় কি, হাইড্রোলিক প্রেস। ওকে, তাহলে এখানটায় যে প্রযুক্ত বলটা সেইটা কত, এবারে ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনগুলো আমরা করব। ওকে, তাহলে এবারে আমরা যে এই পৃষ্ঠের উপরে কতটা ঘাত প্রযুক্ত হয়েছে সেই ঘাতটা নির্ণয় করবো। ওকে, তো আমরা এর আগের ভিডিওতে যেভাবে ঘাত নির্ণয় করে সেইভাবে এখানে নির্ণয় করবো। ওকে, এখানে প্রথম আমরা এই জায়গাটা বোঝার চেষ্টা করি। ওকে, একটু ক্যালকুলেশনটা দেখে নাও ভালো করে। এখানে দেখে নাও, এখানে যে বল প্রযুক্ত হয়েছে সেই বল কি এখানে প্রযুক্ত হবে, উত্তর হবে না। কারণ কি,
এইটা এত বড় জায়গাতে বল প্রযুক্ত করেছি, তার ফলে এখানটায় একটা পৃষ্ঠ আছে, তার উপরে এখানে বল প্রযুক্ত হচ্ছে। তাহলে তাহলে এখানে যে বল প্রযুক্ত করেছি সেই বলের ফলে এখানে যে এখানে যে বল উৎপন্ন হয়েছে সেই দুটো বল কখনো সেম হবে না, কারণ এটা একটা বড় জায়গার উপরে আমি বল প্রযুক্ত করেছি, তার ফলে এখানে একটা ছোট জায়গার উপরে একটা বল প্রযুক্ত হয়েছে। কিন্তু লিভারের নীতি অনুযায়ী এই বল ইন্টু এদের মধ্যে দূরত্বটা হবে তার সেটা দূরত্ব পরস্পর সমান হবে। তাহলে এখানে বলতে পারি যে লিভারের নীতি অনুযায়ী আমরা বলতে পারি ডাব্লু ইন্টু এখান থেকে দূরত্ব হচ্ছে ধরলাম ওয়াই, ডাব্লু ইন্টু ওয়াই ইকুয়াল টু F1 ইন্টু এক্স, এখানে ধরলাম F1 বল প্রযুক্ত হয়েছে, তাহলে F1 ইন্টু এখান থেকে দূরত্ব, তাহলে বল ইন্টু তাদের মধ্যে লম্ব দূরত্ব, কারণ এর সাপেক্ষে এই বিন্দু সাপেক্ষে এর দূরত্ব এক্স, বল প্রযুক্ত হচ্ছে এইদিকে F1, এর সাপেক্ষে দূরত্ব ওয়াই, অর্থাৎ বল প্রযুক্ত ডাব্লু। তাহলে এখানে বলতে হয় তাহলে বা F1 ইকুয়াল টু বলতে পারি কি ডাব্লু ইন্টু ওয়াই বাই এক্স, তাহলে এটাকে 1 নম্বর দিলাম। তাহলে এখানে যে বলটা প্রযুক্ত হয়েছে সেই বলটা কত ডাব্লু ইন্টু ওয়াই বাই এক্স, এখানে অবশ্যই ওয়াই গ্রেটার দ্যান এক্স, ওয়াইটা এক্সের থেকে বেশি। আর এখানে যে চাপ প্রযুক্ত হয়েছে সেই চাপটা কত বললাম, পি ইকুয়াল টু F1 বাই আলফা, যদি এর ক্ষেত্রফল আলফা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে নেক্সট। এবার আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে আসবো। তাহলে এখানে কতটা বল প্রযুক্ত হয়েছে সেটা নির্ণয় করব, বা এখানে চাপটা কত হবে সেটা নির্ণয় করবো। দেখে নাও, তাহলে এখানে আমি একটু ছবিটা মুছে দিচ্ছি এখানটায়। তো নেক্সট এবার দেখে নাও, এই পিস্টনটা যদি P2 হয় তাহলে বলতে পারি P2 পিস্টনের উপর প্রযুক্ত ঘাত সেটা কত হবে দেখো না, F2 ইকুয়াল টু F1 বাই আলফা। আমরা জানি কি চাপ, নর্মালি যেটা জানি চাপ ইন্টু ক্ষেত্রফল, তাই না? এটা এর আগের ভিডিওতে এটাগুলো সব বেসিক আলোচনা করেছিলাম। অবশ্যই আগের ভিডিও তোমার দেখবে, যদি না দেখে থাকো খুবই গুরুত্বপূর্ণ, পুরো বেসিকটা সেখানে আলোচনা করা হয়েছে। তা চাপটা কি আছে, এখানে চাপটা বলেছিলাম কি F1 বাই আলফা, কারণ এখানে যে চাপ প্রযুক্ত হয়েছে সেই চাপটা এখানে প্রযুক্ত হবে, একই চাপ, চাপের কোনো পরিবর্তন হবে না। তাহলে F1 বাই আলফা এর ক্ষেত্রফল বললাম কি বিটা। ওকে, এর ক্ষেত্রফল হচ্ছে বিটা। তাহলে এখানে মানটা বসাই, তাহলে বলতে পারি তাহলে বা F2 ইকুয়াল টু, এবার তাহলে F1 এর মানটা আমরা কী পেয়েছি ডাব্লু ওয়াই বাই এক্স, তাহলে ডাব্লু ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু, ওকে এবার আলফা আছে তাহলে বিটা বাই আলফা, তাহলে পেলাম কি F2 ইকুয়াল টু ডাব্লু ইন্টু ওয়াই বাই এক্স ইন্টু বিটা বাই আলফা। এইটা এবারে এইটাকে ভালো লক্ষ্য করো, দেখে নাও। তাহলে এখানটা বললাম কি ওয়াই গ্রেটার দ্যান এক্স, তাহলে ওয়াই এক্সের থেকে বড়, তাহলে নিশ্চয়ই ওয়াই বাই এক্স, তাহলে বলতে পারি কি ওয়াই বাই এক্স গ্রেটার দ্যান 1, আর বিটা আলফার থেকে বড়, তাহলে এখান থেকে বলতে পারি কি, এখান থেকে আমরা বলতে পারি বিটা বাই আলফা গ্রেটার দ্যান 1, তাহলে এর অনুপাতও গ্রেটার দ্যান 1, এইটার অনুপাতও গ্রেটার দ্যান 1, তাহলে এখান থেকে আমরা বলতে পারি, তাহলে এখানে বলতে পারি কি অতএব F2 গ্রেটার দ্যান ডাব্লু, তাহলে F2 গ্রেটার দ্যান ডাব্লু, যেহেতু এইটাও গ্রেটার দ্যান 1, এইটাও গ্রেটার দ্যান 1, তাহলে নিশ্চয়ই F2 ডাব্লুর থেকে বেশি হবে। তার মানে এখানে যেই বলটা প্রযুক্ত করেছি তার থেকে বেশি এখানে বল প্রযুক্ত হবে, তাই না? তাহলে এখান থেকে এটাই বুঝতে পারছি, তাহলে এখানে ঘাত কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, তাই না? এক্ষেত্রে ঘাত বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এখানে যান্ত্রিক সুবিধা কী হবে, সর্বদা 1-এর থেকে বেশি হবে। এখানে যান্ত্রিক সুবিধা সর্বদা কী হবে, 1-এর থেকে বেশি হবে। তাহলে এখানে যান্ত্রিক সুবিধা যদি লিখতে যাই তাহলে কী হবে দেখো না, তাহলে অতএব যান্ত্রিক সুবিধা ইকুয়াল টু, তাহলে যান্ত্রিক সুবিধা কি উৎপন্ন ঘাত কি পরিমাণ ঘাত উৎপন্ন হয়েছে ডিভাইড বাই প্রযুক্ত ঘাত। ওকে, তার মানে উৎপন্ন ঘাত বাই প্রযুক্ত ঘাত, মানে আমি কতটা ঘাত প্রযুক্ত করেছি আর কতটা পেয়েছি। তাহলে এখানে উৎপন্ন ঘাত আমার কত, উৎপন্ন ঘাত হচ্ছে F2 আর প্রযুক্ত ঘাত হচ্ছে ডাব্লু। ওকে, তাহলে F2 বাই ডাব্লু। এবার নিশ্চয়ই F2 কি বললাম, F2 গ্রেটার দ্যান ডাব্লু, তাহলে F2 গ্রেটার দ্যান ডাব্লু হলে তাহলে এইটা গ্রেটার দ্যান 1 হবে, তাহলে 1-এর থেকে বেশি হবে। তাহলে অবশ্যই এক্ষেত্রে যান্ত্রিক সুবিধা 1-এর থেকে বেশি হবে। তাহলে হাইড্রোলিক প্রেসে
আমি কম বল প্রযুক্ত করেও বেশি বল পাচ্ছি, তাই না? তাহলে এখানে ঘাত বৃদ্ধি হচ্ছে, সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে এই হাইড্রোলিক প্রেস ইউজ করা হয়। বিভিন্ন মোটা জিনিসকে পাতলা করতে এই হাইড্রোলিক প্রেস ব্যবহার করা হয়। ওকে, তো আসলে তুমি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো নেক্সট এবারে আমরা হাইড্রোলিক প্রেসের যে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলেছে কিনা সেইটা একটু চেক করব। তো আমরা এর আগে আলোচনা করা শক্তি সংরক্ষণ সূত্র, অবশ্যই ঘাত বৃদ্ধি হলো মানে বল বেশি প্রযুক্ত হলো, মানে আমি কম বল প্রযুক্ত করেছি বেশি বল পেয়েছি, তাহলে এক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র অমান্য মনে হলেও কিন্তু এটা শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে। কীভাবে সেটা তোমাদের দেখাচ্ছি। তাহলে এখানে দেখা যাক, তাহলে এটা কি শক্তি সংরক্ষণ সূত্র। ছবিটা মাস্ট, ওকে, ছবিটা অবশ্যই থাকবে, ছবি সামনে রেখেই তুমি সমস্ত জিনিস প্রমাণ করতে পারবে। তাহলে শক্তি সংরক্ষণ সূত্র, তা সেটা মেনে চলে কি দেখা যাক। তাহলে আমি ধরলাম এখানে F1 বল যখন প্রযুক্ত করা হয়েছে তখন ধরলাম এখানে কিছু পরিমাণ D1 পরিমাণ সরণ করেছে। তাহলে এখানে যে পাশে সরণ হয়েছে, এখানে যে সরণটা সেটা হচ্ছে D1, আর এক্ষেত্রে F2 বল প্রযুক্ত হয়ে ধরলাম এখানে D2 পরিমাণ সরণ হয়েছে। অর্থাৎ এখানে F1 বল প্রযুক্ত হয়ে এই পৃষ্ঠটা D1 পরিমাণ নিচে নেমেছে, আর এখানে F2 বল প্রযুক্ত উপর দিকে প্রযুক্ত হয়ে এই পৃষ্ঠটা D2 পরিমাণ উপর দিকে উঠেছে। তাহলে এর ক্ষেত্রফল বললাম কি আলফা, এর ক্ষেত্রফল হচ্ছে কি আলফা, আর এর ক্ষেত্রফল হচ্ছে কি বিটা। ওকে, এইটা হচ্ছে বিটা। তাহলে এখানে যেই পরিমাণ জলটা অপসারিত হয়েছে, তাহলে অপসারিত জলের আয়তন, তাহলে এখানে জলের আয়তন V1 = আলফা D1। ওকে, দেখে নাও, কারণ ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, তাহলে সেই পরিমাণ জল আমার অপসারিত হয়েছে, তাহলে V1 = আলফা D1। এখানে যেই পরিমাণ জল এখানে সঞ্চিত হয়েছে বা জমা হয়েছে সেটা কত, V2 = বিটা D2। ওকে, দেখে নাও, ভালো করে সহজ ব্যাপার, আগেটা যেটা বুঝি সেইভাবে। এখানে যেই পরিমাণ জল অপসারিত হয়েছে তার আয়তন কত, V1 = আলফা D1। D1 পরিমাণ সরণ হয়েছে আর আলফা হচ্ছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ইন্টু সরণ হচ্ছে আয়তন, তার আলফা D1। এখানে পৃষ্ঠটা উপর দিকে উঠেছে কত পরিমাণ, D2 পরিমাণ, তাহলে ক্ষেত্রফল কি বিটা। তাহলে এখানে যে জলটা জমা হয়েছে তার আয়তন কত হবে, বিটা D2। তাহলে যেই পরিমাণ জল এখান থেকে অপসারণ ঘটবে সেই পরিমাণ জলটাই তো এখানে সঞ্চিত হবে, তাহলে দুটোর আয়তন কি পরস্পর সমান। তাহলে বলতে পারি অতএব আলফা D1 = বিটা D2, বা বলতে পারি D1/D2 = বিটা বাই আলফা। তাহলে একটা পেয়ে গেলাম। ওকে, তাহলে এটা পাশে আমি লিখে রাখি। তাহলে এখানে পেলাম কি D1/D2 = বিটা বাই আলফা। এটা আমরা দুটোর আয়তন, জলের আয়তন সমান করে পেলাম। নেক্সট কি, তাহলে এই পৃষ্ঠনের বা এটাকে P1 পৃষ্ঠন যদি বলে থাকি, এটা হচ্ছে P1 পৃষ্ঠন দ্বারা কৃতকার্য। তাহলে এটা বলতে পারি কি P1 পৃষ্ঠন দ্বারা কৃতকার্য সেটা কত হবে, বল ইন্টু সরণ। তাহলে F1 × D1, বল ইন্টু সরণ আমরা জানি কৃতকার্য, তাহলে প্রযুক্ত বল F1 আর D পরিমাণ সরণ হয়েছে, তাহলে F1 × D। P2 পৃষ্ঠনের পর P2 পৃষ্ঠনের উপর কৃতকার্য সেটা কত হবে, F2 বল প্রযুক্ত হয়েছে, আর D2 পরিমাণ সরণ, তার বল ইন্টু সরণ D2। ওকে, তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায় তাহলে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে, সহজ হিসাব। তাহলে দুটো কৃতকার্য, এখানে যে কৃতকার্য করা হয়েছে সেই পরিমাণে কৃতকার্য এখানে পাওয়া যায়, তাহলে আমার শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলবে। তাহলে দেখা যাক ওটা আসে কি। তাহলে এখানে বসাতে পারি, তাহলে একটা কাজ করছি, এটা আমি মুছে দিচ্ছি, আর লাগবে না এটা। তাহলে বলতে পারি অতএব F2D2 = তাহলে F2 জায়গায় আমরা বসাতে পারি কি F1/আলফা ইন্টু বিটা। দেখো না, এইটা বারবার বলছি, চাপ ইন্টু ক্ষেত্রফল, সেটা হচ্ছে F2। তাহলে এটা পেলাম ইন্টু D2, তাহলে = F1 × বিটা/আলফা ইন্টু D2। এবার বিটা/আলফা আমরা কি পেয়েছি, D1/D2। তাহলে F1 × বিটা/আলফা হচ্ছে কি আমার D1/D2 ইন্টু D2। তাহলে এই D2 এই D2 কাটবে, তাহলে F1 D1। তাহলে F2D2, ওকে, F2D2 = F1 D1। অর্থাৎ P1 পৃষ্ঠন বা এইখানটা, এই চোঙটার উপর যেই কৃতকার্য করা হয়েছে ঠিক সেমই কৃতকার্য এই বড় চোঙের উপরে কৃতকার্যিত হয়েছে, ওকে, বা কার্য করা হয়েছে, বা সেই কার্য এখানটাই প্রযুক্ত হয়েছে। তাহলে এখানে দেখতে দুটো কার্য যেহেতু সমান, তাহলে কোনো শক্তি সংরক্ষণ সূত্র কি
লঙ্ঘিত হয়নি, তাহলে অবশ্যই এখানে হাইড্রোলিক প্রেস দ্বারা শক্তি সংগ্রহ সূত্র মান্য হয়েছে। ওকে, তাহলে দেখে না আজকে টোটাল ডিটেলসটা হাইড্রোলিক প্রেসটা পুরো কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আমি এখানে পুরো ডিটেলসে আলোচনা করেছি। কারণ এখানে তুমি যদি বই থেকে পড়ে করতে যাও, এখানে বই অনেক লেখা আছে, সেখানে তোমার হয়তো মানে কনফিউজ হয়ে যেতে বা গুলিয়ে যেতে ব্যাপারটা, সেই জন্য ছবিটা ভালো করে এঁকে, তো আশা করি ছবিটা তোমার ক্লিয়ার হয়ে গেছে। ছবিটা বুঝতে পারলে প্রত্যেকটা ক্যালকুলেশন খুব সহজেভাবে বুঝতে পারবে, কীভাবে F2 = F1 বাই আলফা ইন্টু বিটা হচ্ছে, কীভাবে আমরা চাপ নিচ্ছি, কখন আমরা কৃতকার্য নিচ্ছি, প্রত্যেকটা ব্যাপারটা তোমার নখদর্পণের মধ্যে থাকবে, কারণ ছবিটা যদি ক্লিয়ার থাকে। ওকে, তাহলে আজকে যেইগুলো বোঝালাম কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে, যদি যেটা বুঝিয়েছি বুঝতে পারে থাকো, অবশ্যই ভিডিওতে লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। পরের ভিডিওতে তোমার সঙ্গে আমি হাইড্রোলিক লিফট এবং হাইড্রোলিক ব্রেকটা কি, যে ব্রেক অয়েল যে আমরা গাড়ি চালা যে ব্রেক ইউজ করি, সেখানে কিভাবে এই হাইড্রোলিক কনসেপ্টটা বা পাস্কেল সূত্র কনসেপ্টটা লেগে এই কাজগুলো হয়, সেগুলো ডিটেলসে আলোচনা করবো। ওকে, তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।